আজকের ভিডিওটি একটু ভিন্ন ধরনের। ভিডিওর শেষেই আপনারা তা পরিষ্কার বুঝতে পারবেন। আমরা সবাই বাঁচতে চাই, যেমন সত্য তেমনি জীবন বাঁচানোর জন্য মিথ্যা আশ্রয়ও নিতে হয়। সেটা কোথায় পাইছেন? ইসলামে নাকি মনীষীদের কাছ থেকে? তাহলে চলুন আর দেরি না করি। ভিডিওটিতে কিভাবে প্রমাণ করেছে লীগই ছিল প্রকৃত ছাত্র শিবির। তবে এখানে একটা কথা না বললেই নয়, ভিডিওর কথাগুলো একটা নির্দিষ্ট ব্যক্তি, চ্যানেলের নয়, শুধুমাত্র চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করা হলো। সত্য মিথ্যা বোঝার মতো ক্ষমতা আশা করছি আমাদের সকলেরই আছে। তাহলে আর দেরি না করি। বিশ্ববিদ্যালয় হলে থাকার কারণে ছাত্রশিবিরের যে ছেলেগুলো সক্রিয়ভাবে ছাত্রলীগ করত, তারা মূলত আইডেন্টিটি ক্রাইসিস ছিল। আত্মপরিচয়ের সংকট থেকে উত্তরণের জন্য কিছু কিছু ক্ষেত্রে অতি উৎসাহী কর্মকাণ্ডে জড়াত, যেন আওয়ামী লীগ মনে করত তারা সত্যি সত্যি লীগ হয়ে গেছে। তারা নিজেকে ছাত্রলীগ প্রমাণের দায় থেকেই করত। ছাত্রলীগ যে নিপীড়ন নির্যাতন চালাত, তারা সেগুলার অংশীদার হতো সব সময়। তারা লীগের কালচারই চর্চা করত হুবু একই ধরনের কথাগুলো বলেন গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। গত রোববার রাতে এক ফেসবুক পোস্টে ইসলামী ছাত্রশিবিরের নেতা কর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ করেন আব্দুল কাদের। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ছাত্রলীগের হয়ে শিক্ষার্থীদের নির্যাতন নিপীড়নের সঙ্গে জড়িত বিভিন্ন হলের বেশ কয়েকজনকে ছাত্রশিবির সংশ্লিষ্ট হিসেবে উল্লেখ করেছেন তিনি। এসব করেছে তারা নিজেদের পিঠ বাঁচানোর জন্য। এছাড়া তারা এতদিনে বিলীন হয়ে যেত। শুধু বিশ্ববিদ্যালয় নয়, এলাকার প্রতিটা জায়গায় তারা একইভাবে নিজেদের আসল পরিচয় লুকানোর চেষ্টা করেছে। তারা নিজেদের লীগের নেতা হিসাবে পরিচয় প্রকাশ করার আপ্রাণ চেষ্টা করেছে। ফেসবুক পোস্টে আব্দুল কাদের লিখেছেন, শিবির করে আসা ছেলেরা নিজেকে ছাত্রলীগ প্রমাণ করার জন্য উগ্রবাদী ছিল প্রাণপণ। ছাত্রলীগের হয়ে নিপীড়ন নির্যাতন চালানো এমন কয়েকজনের বিষয়ে শিবিরের তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম ফোন দিয়ে তদবির করেন বলেও অভিযোগের প্রমাণ রয়েছে। এবার যাদের বিষয়ে বললেন আব্দুল কাদের, তারা হলেন আব্দুল কাদের ফেসবুক পোস্টে লিখেছেন, 2023 সালের 22 জানুয়ারি রাতে বিজয় 71 হলের শাহরিয়াদ নামের 2019-20 সেশনের শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে রাতভর মারধর করেন ছাত্রলীগের নেতা কর্মীরা। সেখানে নেতৃত্বে ছিলেন মাজেদুর রহমান নামের একজন, যিনি আমার পাশের এলাকার। একই মাদ্রাসায় পড়ার সুবাদে জানতাম তিনি ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। ক্যাম্পাসে এসে বনে গেলেন ভয়ঙ্কর নিপীড়ক নির্যাতক এক ছাত্রলীগ। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সর্বশেষ কমিটির দপ্তর সম্পাদক 2017 এবং 18 সেশনের মুসাদ্দিক বিল্লাহ আমার জেলার, যার পরিবার পুরোটাই জামাত ছিলেনও, যিনি শিবিরের সাথী ছিলেন। কিন্তু পদ পদবীর জন্য তিনি হয়ে গেলেন কট্টর এক ছাত্রলীগ। ইতিপূর্বে কোনো কমিটিতে না থেকেও তিনি সরাসরি ঢাবি শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক পদ বাগিয়ে নেন। তাহলে চিন্তা করেন তাকে কতটা বিশ্বস্ততার পরিচয় দিতে হয়েছে, কতটা ছাত্রলীগের চরিত্র ধারণ করতে হয়েছে। আব্দুল কাদের লিখেছেন, জসিমউদ্দিন হলের 2016 এবং 17 সেশনের আফজালুন নাইম। গেস্টরুমে তাঁর দুর্ব্যবহার নিপীড়নের জ্বালায় হলের ছেলেরা অতিষ্ঠ ছিলেন। নাইমের এই দুর্ব্যবহারের কথা হলের ছেলেদের মুখে মুখে। অথচ এই নাইম এখন জামাত শিবিরের আইকন শিশির মনিরের বিশেষ সহকারী। মুজিব হলের জুনিয়রদের কাছে এক ত্রাসের নাম ছিল 2016 এবং 17 সেশনের ইলিয়াস হোসাইন। সঞ্জিতের রাজনীতি করতেন ইলিয়াস, হল ক্যান্ডিডেটও ছিলেন তিনি। মিছিল মিটিংয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ ফোর্স করতেন, গেস্টরুমে অসহ্য মেন্টাল টর্চার করতেন। পরে তিনি ছাত্রলীগের পদও পেয়েছিলেন। 5 আগস্ট পরবর্তী সময়ে এই ইলিয়াস শিবিরের বড় নেতা হিসেবে আবির্ভূত হলেন, চলাফেরা করেন এখন শিবিরের ইমামদের সঙ্গে। গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা আব্দুল কাদের বলেন, 2017 সালে হাজী মোহাম্মদ মুহসিন হলে ইসলামিক পেজে লাইক দেওয়ায় শিবির সন্দেহে 5 শিক্ষার্থীকে রাতভর ভয়াবহ নির্যাতনের মাধ্যমে রক্তাক্ত করে হোলছাড়া করা হয়। এ ঘটনায় একজন 3 ছাত্রলীগ নেতার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়েছে। মুহসিন হলের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ওরফে সোহেল ভুক্তভোগীর মোবাইল চেক করেন এবং সঙ্গে সঙ্গেই অতর্কিত হামলা চালান।
এই শাহাদাতও আবার শিবির হিসেবে সর্বমহলে পরিচিত ছিলেন। 2024 সালের সেপ্টেম্বরে এই মামলা হওয়ার পরে শাহাদাতকে নিয়ে একজন পোস্ট করেন। পরবর্তী সময়ে ওই পোস্টকারীর সঙ্গে শিবিরের তৎকালীন সভাপতি সাদিক কায়েম যোগাযোগ করেন। শাহাদাত ভালো মানুষ, তাকে যেন এসবের সঙ্গে না জড়ান। শিবিরের স্ট্র্যাটেজির বা কৌশলের জায়গা থেকে তাঁরা ছাত্রলীগের বড় পদ নিতেন উল্লেখ করে আব্দুল কাদের লেখেন, হল ক্যান্ডিডেট, বিশ্ববিদ্যালয়ের ক্যান্ডিডেট হওয়ার কারণে তাকে ছাত্রলীগ যে স্টাইলে কার্যক্রম পরিচালনা করে ঠিক সেই স্টাইল ফলো করা লাগত। শিক্ষার্থীদের গণরুম, গেস্ট রুম, জোরপূর্বক মিটিংয়ে ধরে নিয়ে যাওয়ার কাজটা একইনের সঙ্গে করতেন তাঁরা। উদ্দেশ্য একটাই, আর সেটা হল পদ পাইতেই হবে। ছাত্রলীগের হল ক্যান্ডিডেটদের পেছনে আবার কিছু গুপ্ত শিবির থাকত। এরা তেলবাজি আর চাটুকারিতায় ছিল অনন্য। এরা সবকিছু আগ বাড়িয়ে আঞ্জাম দিত। ভাই কখন কোথায় আসবে, কখন ভাইটাল প্রোগ্রাম, সেটার তাগিদ দিয়ে জোরপূর্বক ছেলেপেলেদেরকে হাজির করার দায়িত্ব নিত এই প্রকৃতির শিবিররা। এমন কর্মকাণ্ডে জড়িত একজন হচ্ছেন জহুরুল হলের 2021 এবং 22 সেশনের হাসানুল বান্না, যিনি 5 আগস্টের পরে শিবিরের সদস্য সম্মেলনে গিয়ে নিজেকে সদস্য হিসেবে প্রকাশ করেন। আবার এই বান্না এখন শিবিরের জহুরুল হল শাখার বড় নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তিনি আরও লিখেন, শিবিরের আসল পরিচয় ও কৌশল কি ছিল সেটা জনগণকে জানানোর জন্য বলেন স্যার AF রহমান হলের 2018 এবং 19 সেশনের রায়হান উদ্দিন, যিনি ছাত্রলীগের অ্যাক্টিভ সক্রিয় কর্মী ছিলেন। মেধাবী হওয়ার দরুন হল ক্যান্ডিডেটের বক্তব্যগুলা যিনি নিজে লিখে দিতেন, সারাক্ষণ ক্যান্ডিডেটের আগে পিছে থাকতেন, কাউকে ভিড়তে দিতেন না। এফ রহমান হলের কুখ্যাত ছাত্রলীগ সভাপতি রিয়াজের একনিষ্ঠ অনুসারী এই রায়হান 5 তারিখের পরে শিবিরের বড় নেতা হিসেবে হাজির হয়েছেন। আগের ফেসবুক আইডি বাদ দিয়ে এখন নতুন আইডি চালান। তবে আগের আইডি এবং তার কৃতকর্ম মুছে ফেলতে পারেননি, এখনও আছে সেই আইডিটা। আপনারা ইচ্ছা করলে এখনও দেখতে পারবেন। আবার 5 তারিখের পরে শিবিরের যেসব ছেলে ছাত্রলীগের ভেতরে থেকে ছাত্রলীগের মতো আচরণ করেছে তাদেরকে আইনের আওতায় আনার বিষয়ে জনাব সাদিক কায়েমের সঙ্গে আমার আলাপ হয়। 5 তারিখের পরে হলে ছাত্রলীগের নিপীড়কদের তালিকা হচ্ছিল। একদিন ফোনে এই বিষয়ে কথা বলার পরিপ্রেক্ষিতে সাদিক ভাইকে জিজ্ঞাসা করলাম, 71 হলের হাসান সাইদি, এফ রহমানের তানভীর হাসান শান্তর মতো শিবিরের যারা লীগের আমলে অপকর্ম করেছে তাদেরকে মামলা দিবেন না? প্রতি উত্তরে উনি বললেন, তোমরা দাও। আমি বললাম, আমরা আর তোমরা দেওয়ার কি আছে, লিস্ট তো আমরা আপনারা মিলেই করতেছি। এ বিষয়ে সাদিক ভাইয়ের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়, কিন্তু শেষে আর হাসান সাইদি কিংবা শান্তদের নামে মামলার তালিকায় উঠল না। এদিকে এই সাইদি ছিল শিবিরের সাথী, পরে 71 হল ছাত্রলীগের সঙ্গে জড়িয়ে গেছে। এমন কোনো অপকর্ম নেই যে সে করেনি। ও 71 হলের কুখ্যাত সন্ত্রাসী আবু ইউনুসের রাজনীতি করত। শিবির সংশ্লিষ্টতার কারণে তারে পোস্ট পদবি দেয়নি দীর্ঘদিন। সে হতাশায় আরও বেপরোয়া হয়ে উঠেছিল। নিজেকে লিডার প্রমাণ করার জন্য সে আরও উগ্রপন্থা বেছে নিল। একে তো শিবির সংশ্লিষ্টতা, তার ওপর নিজের নাম সাইদি হওয়ার কারণে পদ পদবি পাচ্ছে না, সেজন্য কাগজপত্রে নাম পরিবর্তন করে সাইদ বানিয়েছেন তিনি। অবশেষে সে হীন কর্মকাণ্ডের মধ্য দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ 71 হল ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক হয়। তারপর সৈকতের রাজনীতি করা শুরু করে, হল ক্যান্ডিডেট ছিল। আর কত বলবো, আরও বলি, 24 সালের ফেব্রুয়ারির শেষের দিকে এই সাইদি সহ আরও কয়েকজন ছাত্রলীগার মিলে 2 ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে এসে মুহসিন হলে 3 দিন আটকে রাখেন। ওই ঘটনায় সাইদি গ্রেপ্তার হয়, বহিষ্কৃত হয় ছাত্রলীগ থেকে। কিন্তু বের হয়ে সে তার অপকর্ম এবং ছাত্রলীগের রাজনীতি চালিয়ে যায়। জুলাইয়ের 15 তারিখে ছাত্রলীগের হামলায় আহত হওয়া শিক্ষার্থীরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গেলে সাইদি সেখানে গিয়েও আহত ব্যক্তিদের ওপর হামলা করে, যার ভিডিও ফুটেজ এখনও আছে। অথচ এই সাইদি 5 তারিখের পরে আইনের আওতার বাইরে ছিল, ফেসবুকে শিবিরের গুণগান গাওয়া শুরু করে দিয়েছিল। এরপর সেপ্টেম্বরের শেষের দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় সাইদি পরীক্ষায় অংশগ্রহণ করে। এই সাইদি FBS এর ফাইন্যান্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী,
কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে ক্যাম্পাসের বাইরে লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নিয়ে গিয়ে পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করে। সেখানকার শিক্ষার্থীরা দেখে ফেলার পরে তারা এই সাইদিকে আটক করে। কিন্তু সাইদিকে আটক করার পরে শিক্ষার্থীদের কাছে শিবিরের তৎকালীন ঢাবি সভাপতি সাদিক কায়েম ফোন দিয়ে তদবির করেন যেন সাইদিকে ছেড়ে দেওয়া হয়। শিক্ষার্থীরা সাদিক কায়েমের তদবির শোনেন নাই, থানায় নিয়ে আসে সাইদিকে। থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও মামলা নিতে চান না। ওই সময়টাতে শিবিরের আরেক দায়িত্বশীল নাকি প্রক্টরের সঙ্গেও একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছেন নিজ এলাকার, নিজ সংগঠনের সাইদিকে বাঁচানোর জন্য। অবশেষে শিক্ষার্থীদের অনমনীয়তার মুখে সাইদিকে মামলার আওতায় নেয় থানা পুলিশ। কিন্তু এই সাইদি সবাইকে অবাক করে দিয়ে এক সপ্তাহের মাথায় জেল থেকে বের হয়ে আসে। অথচ জুলাইয়ের মামলার আসামির নাকি জামিন হয় না সহজে। তাহলে চিন্তা করলাম, এদের লিঙ্ক লবিং কোন পর্যায়ে? ছাত্রলীগের ভেতরে ঢুকে ছাত্রলীগের কালচার চর্চা করা এমন গুপ্ত শিবিরের সংখ্যা কিন্তু কম ছিল না। শিবিরের এই তদবির কাণ্ডের কারণে জুলাইয়ের অঙ্গীকার রক্ষা করা যায়নি। সবাই সবার দলীয় মানুষজনকে বাঁচিয়ে দিতে গিয়ে জুলাইয়ের সন্ত্রাসীদেরকে মুক্তি দিয়ে দিচ্ছে। এখন সেই শিবির অস্বীকার করতেছে তাদের কোনো নেতা কর্মী গুপ্তভাবে লীগের ভেতরে ঢুকে লীগের কালচার চর্চা করেনি। তারা আমাদের কাছে প্রমাণ চাচ্ছে। কিন্তু শিবির তাদের বিগত এক যুগের হলো কমিটি এবং ঢাবি শাখার কমিটি প্রকাশ করুক। তাহলেই তো মানুষজন ক্লিয়ার হতে পারে তারা কি শিবির ছিল নাকি শিবির ছিল না। বর্তমানের হলো কমিটিও তো প্রকাশ করতে পারে। 5 তারিখের পর তাদের এত কিসের ভয়? নাকি তাদের কৃতকর্ম প্রকাশিত হয়ে যাবে সেই ভয়ে প্রকাশ করতেছে না? সৎ সাহস থাকলে হলে এখন শিবিরের হয়ে মাতবরি করা মানুষের 1 বছর পূর্বের চেহারা প্রকাশ হয়ে যাবে। এটা সত্য আর এটাই বাস্তবতা। এটাই শিবিরের অরিজিনাল রূপ। কথাগুলো এসেছে প্রথম আলো থেকে। আপনারা তো আজ অন্তত পরিষ্কার হতে পারলেন শিবিরের আসল রূপ। এটাই তাদের রূপের বাস্তবতা। তারা খুব শক্ত, তাদের কৌশল স্বয়ং শেখ হাসিনা কাওয়া কোদেরও টের পায়নি। আর আপনি তো আপনি। তাহলে আর দেরি না করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি সম্ভব হয় তাহলে এই ভিডিও থেকে একেবারে সত্যতা বোঝার চেষ্টা করি। সবাই সবার জন্য দোয়া করি। প্রতিবেশীর খোঁজখবর নিন। সবাই ভালো ও সুস্থ থাকুন সেই প্রত্যাশাতেই আল্লাহ হাফেজ।